কথা মতো সেদিন রাতে জাঙ্কুক আর থেকে ডিস্টার্ব করেনি। তে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ায় সকালবেলা ওর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। 6টা বাজে তের ঘুম ভাঙে ও উঠে তাড়াতাড়ি নামাজটা পড়ে নেয়। রুম থেকে বের হয়ে দেখে জিমিনও মাত্র রুম থেকে বের হয়েছে। জিমিনকে দেখে তের মনটা খুব খুশি হয়ে যায়, কারণ প্রথমেই জিমিনের সাথে দেখা হয়েছে। ওর শাশুড়ির সাথে দেখা হলে হয়তো দিনটা আজকে পুরোটাই খারাপ যেত। যাই হোক, দুই যা মিলে একসাথে রান্নাঘরে চলে যায়। আস্তে আস্তে দুজন মিলে নাস্তাটা রেডি করে ফেলে সকালের। যদিও ওতে তেমন কিছুই করেনি, ও তো তেমন কিছু পারে না, তাই জিমিন ওকে বলেছে ওর কাছ থেকে দেখে দেখে শিখতে। তেও তেমনটাই করলো। জিমিন যা যা করেছে ও খুব ভালো করে দেখেছে, হাতে হাতে একটু সাহায্যও করেছে। সকাল 9:30টার দিকে সুগা আর জাঙ্কুক ঘুম থেকে ওঠে। যদিও তের শাশুড়ি অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। আজকে আর মহিলা বেশি কিছু বলেনি, কারণ উঠেই দেখেছে সব কিছু রেডি হয়ে গেছে, তাই মহিলার মুখে তালা লেগে আছে এখনো। জাঙ্কুক আর সুগা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে বসে। সবাই মিলে একসাথেই সকালের খাবারটা শেষ করলো। বেলা 11:30টায় জেহব এলো তেদের বাসায়। জেহবকে দেখে তে 3টা লাফ দিল। ওর মনটা খুবই ফুরফুরে ও খুব খুশি, কারণ ও খুব ভালো করেই জানে আজকে ওর ভাইয়া ওকে বাসায় নিয়ে যাবে। তাই তো জেহবকে হালকা পাতলা নাস্তা দিয়ে তে সোফা রুমে বসতে বলে ও সোজা চলে গেল ওর রুমে। গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে ও রেডি হতে শুরু করলো। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, এই যে আপনি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আমি কি আবার কিছু ভুল করলাম নাকি? আবার থাপ্পড় মারবেন আমাকে? কি হয়েছে, এভাবে কি দেখছেন? জাঙ্কুক তের কথা শুনে অবাক হয়ে গেল। মনে মনে বলল, OMG, এই মেয়ের আবার কি হলো? যার মুখে 10টা বোমা মারলেও মুখ থেকে একটা টো শব্দ বের হয় না, সেই মেয়ে আজকে নিচ থেকে এতগুলো কথা বললো আমাকে। কি ভাবছেন কি এত? বলুন না, কি হয়েছে, এভাবে কেন তাকিয়ে আছেন আমার দিকে? আচ্ছা টুনটুনি, কিছুই হয়নি। আগে বলো, তুমি এভাবে কেন সেজেগুজে রেডি হচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ, যাবো তো। ভাইয়া এসেছে, বাসে যাবো না আজকে? আজকে তো বাসে যাওয়ার কথা। কি? কে এসেছে? কেন, ভাইয়া এসেছে? আপনি জানেন না? না, কিভাবে জানবো? তুমি আমাকে বলেছো যে তোমার ভাইয়া এসেছে। ও, আমি ভুলে গেছিলাম, ভাইয়া আসছে কিছুক্ষণ আগে। তুমি সেটা আমাকে এখন বলতেছো? উফ, উনি কি মনে করবে আমি বাসায় ওনার সাথে এখনো দেখা করিনি। জাঙ্কুক কথাটা বলেই তের উপর রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সোজা সোফা রুমে গিয়ে জেহবের সাথে কুশল বিনিময় করলো। জাঙ্কুকের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর জেহব বলে উঠল, আচ্ছা জাঙ্কুক, তাহলে এবার গিয়ে রেডি হয়ে নাও। মানে আমাদের বাসায় তো সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে, তো তাড়াতাড়ি গেলেই ভালো হয়। আরে আবার আমরা কেন ভাইয়া, আপনি আসছেন এতেই তো আমরা অনেক খুশি। আবার আমাদেরকেও যেতে হবে আপনাদের বাসায়, এমন কোনো নিয়ম আছে? মানে একটা মেহমান গেলে তো একটু ঝামেলাও হয়, তাই না? শুধু শুধু ঝামেলা করার কি দরকার? আপনি না হয় আবার আসবেন আমাদের বাসায়, তাহলেই তো হয়ে গেল। আমরা আবার এতজন মানুষ। ছি ছি জাঙ্কুক, এটা কি বললা তুমি? তোমরা আমাদের বাসায় যাবার এটা ঝামেলা? হ্যাঁ, কি বলো না, বুঝি না কিছুই। মানে মেহমান হচ্ছে বরকতের প্রতীক, আর তুমি হচ্ছে আমার বোনের জামাই। তোমরা যদি আমাদের বাসায় না যাও তাহলে কে যাবে? যাও যাও ভাই, কথা বাড়িও না। অনেকক্ষণ যাবত কথা বলছি, আবার আমাদের বাসায় গিয়ে আড্ডা হবে। তো এখন গিয়ে দয়া করে রেডি হয়ে নাও। তোমার মাকেও তো অনেকবার বললাম, আন্টি নাকি যাবেই না। তো আমি তোমার বড় ভাইয়া আর তোমার ভাবিকে বলেছি, ওনারা যেতে রাজি হয়েছে, কিন্তু আন্টি কিছুতেই রাজি হলো না। তুমিও ভাই এখন আর দ্বিমত করো না, চলো, একদিনের জন্যই তো। আর তোমার ব্যবসাও তো কোনো ক্ষতি হবে না, তোমাদের ব্যবসার জন্য তো ম্যানেজার আছেই, তো চলো। জাঙ্কুকের মন না চাওয়া সত্ত্বেও জেহবের এত অনুরোধ জাঙ্কুক ফেলতে পারল না। জাঙ্কুক চুপচাপ গিয়ে রেডি হয়ে নিল। তে তো সেই সবার আগে রেডি হয়ে বসে আছে, ও তো খুশিতে প্রায় নাচছে। যাই হোক, 2 ঘন্টা পর জেহবদের বাসার কলিং বেল বাজছে। ভেতর থেকে জেহবের দাদি রোজ বেগম এসে দরজা খুলে দিল। সামনে তে আর জাঙ্কুককে দেখে সে মুচকি একটা হাসি দিল। আরে তে, জামাই তোমরা আয়া পড়ছো? আয়ো আয়ো, ভিতরে আয়ো, ভিতরে আয়ো। আরে তোমাকে দেখে মনের ভিতরে যে কি খুশি লাগতেছে। বসো বসো, সোফায় বসো। এই গরমের ভিতরে অনেক কড়া হয়ে গেছো না? বহো বহো। নাত বউ, তাড়াতাড়ি আয়ো, মেহমান আয়া পড়ছে তো, তুমি এখনো রান্নাঘরে কি গুটুর গুটুর করতে আসো? তাড়াতাড়ি শরবত নিয়ে আসো, গরমে আমার নাতিন জামাই একবারে হুগায় গেছে। আরে গামায় পুরো ভিজে গেছে গা, তাড়াতাড়ি আয়ো। যাই হোক, জিমিন সুগা এসে তে দাদির সাথে কুশল বিনিময় করে সোফায় বসে পড়লো। খুব গরম লাগছে, ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে দিল তের দাদি। বুড়ি, তুমি একটু চুপ থাকো তো। তুমি এমন কেন বলো তো? ঘরে ঢুকতে না ঢুকতেই তোমার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, আমার কানটা ফেটে যাচ্ছে। তোমার যদি এত তাড়াহুড়া থাকে তাহলে তুমি যাও না, তুমি যাও, গিয়ে শরবত নিয়ে আসো, এসে তোমার নাতিন জামাইকে খাওয়াও। আসুক না উনি আস্তে ধীরে, উনি আনতেছে না। উনি কি বলছে যে উনি আনবে না? উনি আসুক আস্তে ধীরে। না, পাগল করে ফেলেছে, সব কাজে তোমার এত তাড়াহুড়া কেন বলো তো? এত তাড়াহুড়া কেন করো? যাই হোক, তে ওর দাদির উপর রাগ করে ওর রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। সাথে করে জিমিনকেও নিয়ে গেছে। জিমিন যখন তের রুমে যাচ্ছিল তখন ও একবার পেছন ঘুরে তাকায়, আর ও দেখতে পায় তের ভাবি মানে লিসা এসে জাঙ্কুক আর সুগাকে শরবত দিল। জিমিন তের ভাবিকে দেখে একটু ভ্রু কুঁচকে তাকালো আর তের রুমে চলে গেল। আচ্ছা তে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো জিমিন আপু। আচ্ছা, তোমার ভাবির নাম কি গো? ও, আমার ভাবির নাম
আমার ভাবির নাম হচ্ছে, খুব সুন্দর একটা নাম, কিউট, আমার খুবই ভালো লাগে। ওনার নাম হচ্ছে, মানে আমরা সবাই লিসা বলি, কিন্তু ওনার নাম হচ্ছে লা লিসা। খুব সুন্দর না নামটা? লা লিসা নামটা শুনেই জিমিন অবাক হয়ে তের দিকে তাকিয়ে রইল। জিমিনের হয়তো কিছু একটা মনে পড়েছে। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে জিমিনের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞাসা করে, এই জিমিন আপু, কোথায় হারিয়ে গেলে? কি হয়েছে? আহ, কিছু নিয়ে ভাবছো নাকি? আমাকে বলো, কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা না। চলো বাইরে চলো, ওনারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। তে আর কথা বাড়ালো না, জিমিনকে নিয়ে বাইরে চলে এলো। তে জিমিনকে এক গ্লাস শরবত দিল। জিমিন শরবতটা খেয়ে নিল। আচ্ছা তে, তোমার ভাবির সাথে আমার পরিচয় করাবে না? ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, সরি গো। দাদি, ও দাদি, কি হয়েছে কো? মুমতাজি তো এত গরুর মতো চেঁচাস কি লিগা? উফ, আমি তোমাকে ডাকলেই গরুর মতো চেঁচানো হয়ে যায়, আর তুমি যখন সবসময় ছাগলের মতো ভ্যাবা করো তখন আমি কি তোমাকে কিছু বলি নাকি? ফালতু মহিলা একটা। হয়েছে, তোমার সাথে কথা বাড়ানোর কোনো দরকার নেই আমার, বুঝছো? ঝগড়া করতে চাই না আমি তোমার সাথে। ভাবি কোথায়? আইসা আমার লগে ঝগড়া করতো না, সারা দিন ঝগড়া করে জগরুটটা মাইয়া। ও হয়েছে তো বাবা, এবার বলো ভাবি কোথায়? তোমার ভাবি আর কই থাকবো? যা দেখ রান্নাঘরে গুরুর গুরুর করতেছে, সারাদিন তো ওই রান্নাঘরটার মধ্যেই পড়ে থাকে। হয়েছে, তুমি আমার ভাবিকে নিয়ে তো বাড়তি কথা বলবা না, শয়তান মহিলা একটা। কথাটা বলেই জিমিনকে নিয়ে তে রান্নাঘরের দিকে চলে গেল। জিমিন তীর আর তে তাদের কাহিনী দেখে মুচকি হাসছে। ভাবি, ও ভাবি, কই গো তুমি? আমারে ভুলে গেছো? মনে পড়ে না নাকি আমারে? আমি আসছি, আমার সাথে একটু দেখাও করো নাই তুমি? হ্যাঁ, এত তাড়াতাড়ি আমাকে পর করে দিছো, আমি ভাবতেও পারিনি। তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছো? ছি, এটা আমি তোমার ধারা আশা করিনি ভাবি। তের কথা শুনে লিসা পিছন ঘুরে তাকালো। আরে কলিজার টুকরা, আসছিস তুই? হ্যাঁ, তোর অপেক্ষা করতে করতে আমি হয়রান হয়ে গেছি। তবুও দেখ, আমার কাজটা এখনো শেষ হয় না, মানে আমার কাজ শেষই হয় না। আমি তোর সাথে গিয়ে দেখা করব। ওইখানে তোর জামাই আর তোর ভাসুরের সাথে কথা বলে আসলাম, কিন্তু তোকে পেলাম না। তুই নাকি চলে গেছিস ড্রেস চেঞ্জ করার জন্য। তাই ভাবলাম আমার হাতের কাজটা শেষ করে তারপর যাবো তোর সাথে কথা বলতে, কিন্তু তুই তো এসেই পড়েছিস। আয় আয়, ভিতরে আয়। তুই জিমিনকে নিয়ে রান্নাঘরের ভিতরে গেল। লিসা জিমিনকে দেখে একটু ওর দিকে তাকালো, তারপর থেকে জিজ্ঞাসা করলো, এটা কে, তোর যা? হ্যাঁ ভাবি, এইটাই হচ্ছে আমার কিউট চা। যেমন তুমি কিউট, তেমন উনিও কিউট। আমার দুইটা ভাবি হচ্ছে কিউট। আমাকে দুজনই খুবই ভালোবাসে। আমিও তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। লাভ ইউ জান পাখিটা। তার কথা শুনে দুজনে হেসে দিল। হঠাৎ জেহুক তেকে ডাকতে শুরু করলো। আচ্ছা ভাবি, তোমরা কথা বলো, আমি একটু আসছি, ভাইয়া কেন ডাকে একটু দেখে আসি। তে চলে গেল। লিসা ওর হাতের কাজ করতে করতে জিমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ। মাই নেম ইজ জিমিনা। আই অ্যাম গুড গার্ল। এভাবেই বলতে হয় তাই না? কেউ যদি জিজ্ঞাসা করে তাহলেই তো মানুষ ভালো বলবে, গুড গার্ল বলবে আমাকে, তাই তো আপি? হ্যাঁ, বলো না। ও লালিসা আপি, বলো। এভাবেই বলতে হবে তো? কেউ যদি আমার নাম জিজ্ঞাসা করে তাহলে? জিমিনের এতটুকু কথা শুনে লিসার ভিতর যেন তোলপাড় হয়ে যাচ্ছে। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। চোখের কোণে হালকা পানি জমেছে। ও মাথা ঘুরিয়ে জিমিনের দিকে তাকালো। জিমিন মাথা নেড়ে হ্যাঁ বলল। লিসা দৌড়ে গিয়ে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিমিন, আমি এত বছর পর তোকে এইভাবে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। আমি তোকে কত খুঁজেছি তুই জানিস? তুই কোথায় ছিলি বোন আমার? কোথায় ছিলি? আমি আমি তোকে অনেক খুঁজেছি, সত্যি বলতে আমি তোকে কোথাও খুঁজে পাইনি। আমি অনেক জায়গায় তোর সন্ধান করেছি, কিন্তু কোথাও পাইনি। তুই এতদিন কোথায় ছিলি বোন? কি অবস্থা তোর? আমি তোকে দেখে চিনতেও পারিনি। আমি কতটা খারাপ একটা বোন। আমি আমার নিজের বোনকে দেখে চিনতে পারিনি। না আপু, তুমি নিজেকে এইভাবে খারাপ বলো না। আমি ছোটবেলা দেখতে একটু গোলুমোলু ছিলাম, তাই হয়তো আমাকে দেখে তুমি চিনতে পারোনি। কারণ তোমার গোলুমোলু জিমিন তো আর আগের মতো গোলুমোলু নেই। এখন তো সে চিকন হয়ে গেছে। আর তুমি ছোটবেলায় যেমনটা ছিলে ঠিক তেমনটাই আছো। তোমাকে আমি দেখেই চিনতে পেরেছি যে তুমি আমার সেই লক্ষ্মী বোন, তুমি আমার সেই বড় আপু, লালিসা আপু। তখনই তে রান্নাঘরে প্রবেশ করে, আর এদেরকে এই অবস্থা দেখে তে অবাক হয়ে যায়। ভাবি, এই ভাবি, তোমরা দুজন কান্না করছো কেন? কি হয়েছে? দেখে দেখে ওরা দুজন নিজেকে সামলে নেয়। জিমিন একটু মুচকি হাসি দেয়। লিসা থেকে বলে ওঠে, দে, জানিস আজকে আমার সবচেয়ে খুশির দিন। আমি আমার সেই বোনকে খুঁজে পেয়েছি, যার কথা আমি তোকে বলতাম সব সময়, জিমিনের কথা। তুই তো বললি না যে তোর জায়ের নাম জিমিন? ও, তাহলে এটাই তোমার সেই হারানো বোন? মাই গড, এটা তো খুব ভালো খবর। বাহ, এত বছর পর। তুমি জানো জিমিন ভাবি, আমার ভাবি সারাক্ষণ তোমার কথা বলতো আমাকে। ও মাই গড, মানে তোমাকে খুঁজে পেয়েছি। কি হলো জান পাখিরা, তোমরা কনফিউশনে পড়ে গেছো তাই না? যে জিমিন এতিম হলে আবার কিভাবে লিসা ওর বোন হয়? তাহলে শোনো, তোমাদের কনফিউশনটাকে আমি দূর করে দিচ্ছি। লিসা আর জিমিন হচ্ছে
দুই বোন, ওরা আপন বোন নয়। লিসার মা আর জিমিনের মা ছিল বেস্ট ফ্রেন্ড। আর ওনারা দুই পরিবার মিলে একসাথে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। আর তখন ওনাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। লিসার মা, লিসা আর জিমিন সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায়। যদিও লিসার মা প্রথম প্রথম ভালোই ছিল, কিন্তু ওনার মাথায় আঘাত লেগেছিল। ওইটা ওনারা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে সেই আঘাতটা অনেক বড় হতে থাকলো। উনি গুরুতরভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই তিনি একটা এতিমখানার সাথে কথা বলল। জিমিনকে আর লিসাকে সেই এতিমখানায় ভর্তি করে দিল। তার কিছুদিন বাদেই উনি এই দুনিয়া ছেড়ে চলে গেল। যাই হোক, তখন লিসার বয়স ছিল 8 বছর আর জিমিনের বয়স ছিল মাত্র 4 বছর। তোমরা এখন ভাবতে পারো উনি কেন এতিমখানায় দিল, কোনো আত্মীয় স্বজনের কাছে দিলেও তো ভালো হতো। উনি আত্মীয় স্বজনের কাছে এই কারণেই দিতে পারেনি, কারণ ওনারা পালিয়ে বিয়ে করেছিল। লিসার মা আর জিমিনের মা দুইটা ছেলের হাত ধরে বাসা থেকে বেরিয়ে এসেছিল। আর সেই দিন থেকেই দুই পরিবারের সাথে ওদের দুজনের মায়ের সম্পর্ক একেবারে শেষ হয়ে গেছে। কারোর সাথে যোগাযোগ ছিল না। তাই লিসার মা আর ওদেরকে কারোর কাছে দিতে পারেনি এতিমখানা ছাড়া। এতিমখানায় ওদের দিন ভালোই কাটছিল। জিমিন লিসাকে খুবই ভালোবাসতো। লিসাও জিমিনকে ছোট বোনের মতো আগলে রাখতো, মায়ের মতো দেখাশোনা করতো। ওদের এতিমখানাটা ছিল একটা নদীর পাশে। যাই হোক, আস্তে আস্তে দিনকাল যেতে যেতে হঠাৎ একদিন খুব বড় একটা বন্যা আসে। আর সেই বন্যাতে জিমিনদের এতিমখানা পুরো ভেঙে চুরে বরবাদ হয়ে যায়। আর সেইখানেই জিমিন আর লিসা আলাদা হয়ে যায়। রেস্কিউ টিম এসে সবাইকে আলাদাভাবে রেস্কিউ করতে থাকে। এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। আর সেইখান থেকেই জিমিন আর লিসা আলাদা হয়ে যায়। ওরা দুজন আর দুজনকে খুঁজে পায় না। আর সেই দিন থেকে আজকে এসে এত বছর পর জিমিন আর লিসা এক হলো। ওরা দুজন দুজনকে খুঁজে পেল। ওদের এই বিষয়টা জানতে পেরে সবাই খুবই খুশি হলো। সুগা ও জিমিনের মুখে কয়েকবার লিসা আপুর কথা শুনেছিল। আর সেই লিসা আপুরা যে তের ভাবি হবে সেটা সে কখনোই কল্পনা করেনি। যাই হোক, সুগা এটা ভেবেই খুব খুশি যে তার সুন্দরী কিউট বউটা তার হারানো বোনকে খুঁজে পেয়েছে। এখন সে একটু খুশি থাকতে পারবে, হ্যাপি থাকবে, সবসময় মনটা তার ভালো থাকবে। দে, তোর জন্য আরও একটা খুশির খবর আছে। শোন, তুই ফুপি হতে চলেছিস, মানে আমি বাবা হতে যাচ্ছি। কি? তুমি এটা কি বলছো ভাইয়া? আরে হ্যাঁ, সত্যি। কালকে লিসা মাথা ঘুরে পড়ে গেছিল। আর তখনই আমরা হসপিটাল যাওয়ার পর জানতে পারি, মানে ডক্টর আমাদেরকে বলে যে আমরা বাবা মা হতে চলেছি। সত্যি ভাইয়া? আমার তো বিশ্বাস হচ্ছে না। ভাবি, আমি তাড়াতাড়ি আমাদের বাসায় লিজিয়ংকে দেখতে চাই। হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারছি না। লিজিয়ং কবে আসবে? ধুর পাগলি, মাত্র 2 মাস, তুই এখনই পাগল হয়ে গেছিস। জিমিন ওর লিসার কথা শুনে খুবই খুশি হয়েছে। ওর বড় আপু প্রেগনেন্ট। আচ্ছা তে, তুই এই লিজিয়ং নামটা কোথায় পেলি? আরে ভাইয়া, এটা তো আমি অনেক আগে থেকে ভেবে রেখেছি। লি হচ্ছে ভাবির নামের অংশ, আর জি হচ্ছে তোমার নামের অংশ, আর ইয়ন হচ্ছে আমার নামের অংশ। আমাদের তিনজনের নাম দিয়ে আমি এই নামটা বের করেছি, লিজিয়ং। ও জিমিন আপু, তুমি আবার রাগ করো না জানো। আমি এই নামটা অনেক দিন আগে ভেবে রেখেছি যে আমাদের ঘরে পুত্র সন্তান হলে আমরা সেই ছেলেটার নাম এটাই রাখবো। মানে সে জায়গাতে আমাদের তিনজনের নামের অংশ আছে, তোমার নামের অংশ তো নেইনি, কারণ তখন তো তোমার বিষয় অতটা ভাবিনি। সো তুমি রাগ করো না প্লিজ। আরে হয়েছে, এখানে রাগ করার কি আছে পাগলি? মানে নামের অংশ দিয়ে কি করব? আমি খালামণি হতে যাচ্ছি, এটাই তো বড় কথা, তাই না? যাই হোক, সবাই একসাথে দুপুরের খাবার শেষ করলো।